আমার দৃঢ় বিশ্বাস তোমরা নিশ্চয়ই ভিতর থেকে খুব সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। এই ইতিহাসের ধারণা চ্যাপ্টারটা আলোচনা করার প্রথমেই তোমাদের যে প্রশ্নটার সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে ইতিহাস কি। ইতিহাস কি এটা নিয়ে তোমরা কম বেশি সবাই জানো। যদি তোমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় তাহলে তোমরা এই সংজ্ঞাটা ব্যবহার করতে পারো। ইতিহাস হলো অতীতে ধারাবাহিকভাবে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সত্য ঘটনাগুলিকে বর্তমান নিরিখের মতো করে আলোচনা করা। যাই হোক, নেক্সট বিষয় হচ্ছে যেটা যে এই মানুষের বন্য জীবন থেকে কিভাবে মানুষ দক্ষ মানুষে পরিণত হলো সে নিয়ে একটা বিরাট বড় ইতিহাস আছে, যদিও তোমাদের পাঠ্যে এই জায়গাটা আলোচ্য নয়। তোমাদের যে জায়গাটা আলোচ্য সেটা হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। সেকেন্ড পার্ট, আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। এই আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যে আমরা দুটো পার্ট খুব ভালো করে বুঝবো, নতুন সামাজিক ইতিহাস চর্চা কি আর নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কি। নতুন সামাজিক ইতিহাস চর্চা হলো সেই ধরনের ইতিহাস চর্চা যে ইতিহাস চর্চায় মানুষের সামগ্রিক জীবন নিয়ে আলোচনা করে, মানুষের চাওয়া পাওয়ার দ্বন্দ্ব নিয়ে আলোচনা করে, মানুষের প্রাত্যহিক জীবনের কথা বলে। আমরা যদি একটু পূর্বে যাই দেখব তখনকার ইতিহাস শুধুমাত্র সমাজের শাসক শ্রেণীর কথাবার্তা, শাসক শ্রেণীর কার্যকলাপ, শাসক শ্রেণীর কর্তৃত্ব, তাদের অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের নিয়ে ইতিহাস এতদিন আলোচনা করে এসেছে। কিন্তু এখন ইতিহাসের ধারণা পাল্টেছে। এখন ইতিহাস সমাজের একদম সাধারণ শ্রেণীর মানুষদের নিয়ে কথা বলে। এটাই নতুন ইতিহাস চর্চা। এরপর নেক্সট যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সাবঅল্টার্ন হিস্ট্রি। এই দুটো খুব ভালো করে বুঝলে তোমাদের চ্যাপ্টারটা সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। সাবঅল্টার্ন হিস্ট্রি মানে হচ্ছে নিম্ন বর্গীয় ইতিহাস চর্চা, যেটা ভারতবর্ষে প্রবেশ করেছিল ডক্টর রণজিৎ গুহর হাত ধরে। এখানে বলা হচ্ছে ইতিহাস শুধুমাত্র সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের নিয়ে আলোচনা করবে না, ইতিহাস আলোচনা করবে উচ্চ শ্রেণীর মানুষদের সাথে সাথেও সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের নিয়ে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, তুমি যদি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে চলে যাও সেখানে দেখবে একটা সময় পূর্বে সেইখানে শুধুমাত্র সেই স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে আলোচনা করা হতো, কিন্তু সেই স্বাধীনতা আন্দোলনে কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, ছাত্র সমাজ, নারী এগুলো নিয়ে খুব একটা আলোচনা করা হতো না। কিন্তু এখনকার ইতিহাস চর্চায় এই সমাজের একদম সাধারণ শ্রেণীর মানুষগুলোকে নিয়ে আলোচনা করা হচ্ছে। এটাই হচ্ছে ইতিহাসের প্রথম চ্যাপ্টার, যে নতুন সামাজিক ইতিহাস চর্চা বা আধুনিক ইতিহাস চর্চার যে বৈচিত্র্য, এই দুটো পার্ট। এখন বিষয় হচ্ছে যে এই যে নতুন সামাজিক ইতিহাস চর্চা, এই নতুন সামাজিক ইতিহাস চর্চায় কোন কোন বিষয়গুলো তোমাদের পাঠ্য, কোন কোন বিষয়গুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে বা আলোচনা করতে হবে। চলো একবার এক ঝলকে নতুন সামাজিক ইতিহাস চর্চা, যেখানে তোমাদের পড়তে হবে খেলার ইতিহাস। এই খেলার ইতিহাস কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ। কোন সময়কালে কি ধরনের খেলাধুলা ছিল এবং সেই খেলাধুলা কিভাবে এক দেশের সাথে আরেক দেশের আদান প্রদান হতো, আর এই খেলাধুলার ইতিহাসকে কেন্দ্র করে কোন ঐতিহাসিক কি কি বই লিখেছেন সেগুলো আলোচ্য বিষয়। ঠিক একইভাবে খাদ্যাভ্যাসের ইতিহাস, এই খাদ্যাভ্যাসের ইতিহাস কিন্তু যে কোনো সময়কালের একটা অর্থনৈতিক পরিকাঠামো, অর্থনৈতিক কাঠামোর কিন্তু বার্তা বহন করে। আমি দেখবো যে কোন সময়কালে কি খাবার দাবার ছিল, তার উপর ভিত্তি করে বলতে পারবো তখনকার অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন ছিল। এছাড়া দেখো শিল্প চর্চার ইতিহাস। শিল্প চর্চার ইতিহাসে আবার যেগুলো তোমাকে আলোচনা করতে হবে সেটা হচ্ছে নৃত্য, নাটক, চলচ্চিত্র, যেগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও পোশাক পরিচ্ছদের ইতিহাস, এই পোশাক পরিচ্ছদের ইতিহাসটাও কিন্তু সামাজিক প্রেক্ষাপটকে বহন করে। দেখবে সমাজে রাজাদের এক ধরনের পোশাক ছিল, সাধারণ মানুষের এক ধরনের পোশাক ছিল। আমরা এখনো পর্যন্ত বর্তমানে দেখবে বিভিন্ন বিভাগের মানুষদের বিভিন্ন ধরনের পোশাক পরিহিত অবস্থায় দেখি। পুলিশের আলাদা পোশাক, তুমি একটা অনুষ্ঠান বাড়ি যাবে সেখানে তোমার আলাদা পোশাক, তুমি বাড়িতে থাকবে সেখানে তোমার একটা আলাদা পোশাক। এই পোশাক কিন্তু মানুষের বিভিন্ন দিককে ফুটিয়ে তোলে। এছাড়াও যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা দেশের সাথে আরেকটা দেশের লেনদেনের বিষয়টা কিন্তু এখানে ভীষণভাবে উল্লেখযোগ্য। দৃশ্য শিল্পের ইতিহাস, যাকে বলা হচ্ছে ফটোগ্রাফি, যেটা তোমাদের
এই পাঠ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই জায়গাটা তোমরা খুব ভালো করে দেখে রাখবে। এবং এই যে ইতিহাসগুলোর কথা বলছি, এই ইতিহাসে কোন ঐতিহাসিক কি ধরনের কি কি বই লিখছেন সেগুলোও খুব ভালো করে দেখে রাখবে, কারণ সবটা কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদের ফুটিয়ে তোলা সম্ভব নয়। এরপর দেখবে স্থাপত্যের ইতিহাস, প্রত্যেকটা শাসক তার সময়কালে যে স্থাপত্যগুলো রেখে গেছেন তার ইতিহাস। স্থানীয় ইতিহাস, যেমন স্থানীয় ইতিহাস একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে, যেমন মুর্শিদাবাদ জেলা স্থানীয় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে অনেক কিন্তু ঐতিহাসিক নিদর্শন আছে। এছাড়াও দেখবে শহরের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস পড়তে গেলে দেখবে আমরা সিন্ধু সভ্যতায় বিভিন্ন শহরের ইতিহাস আলোচনা করেছি। ইনফ্যাক্ট এখনো দিল্লি, কলকাতা এই সমস্ত শহরগুলোকে নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট গবেষণা হচ্ছে, যেগুলো একদিন ইতিহাসে তার মর্যাদা গ্রহণ করবে। এছাড়াও সামরিক ইতিহাস অর্থাৎ যুদ্ধ বিগ্রহ, সেনাবাহিনী, সৈন্যবাহিনী, তাদেরও কিন্তু একটা ইতিহাস আছে। প্রত্যেকটা দেশই চায় নিজ দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে বাঁচানোর জন্য কিন্তু একটা সামরিক বিভাগ গড়ে তোলে, বা নিজের প্রশাসনিক কাজকর্মকে সঠিকভাবে পরিচালনার জন্য। ঠিক একইভাবে সামরিক ইতিহাসটাও কিন্তু আমাদের জানা ভীষণভাবে প্রয়োজন। তারপর দেখবে পরিবেশের ইতিহাস, যেটা এখন বর্তমানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরিবেশ দূষণ কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস এখন। এই পরিবেশ ইতিহাসের উপর কে কিভাবে কাজ করেছেন, কে কি বই লিখেছেন, সেই সম্পর্কেও কিন্তু একটা ইতিহাস আমাদের জানা প্রয়োজন। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের। এছাড়াও বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস, কি ইন্টারেস্টিং বিষয় দেখো। ইতিহাসে কিন্তু আমরা বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার কথা জানবো, বৈজ্ঞানিকদের নাম, তাদের সৃষ্টি জিনিস, তাদের লেখা বই, সেগুলো আমরা জানি। এছাড়া ওই যে প্রথমেই বলছিলাম নিম্নবর্গীয় ইতিহাস চর্চা, সাধারণ মানুষদের নিয়ে কথা বলে, সেখানে কিন্তু নারী ইতিহাস একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। নারী ইতিহাস সম্পর্কে আলোচনা করো। এই নারী ইতিহাসের উপরে কারা কাজ করেছেন, কি ধরনের বই লিখে গেছেন, নারী ইতিহাস নিয়ে কি আলোচনা করলেন, আমরা দেখতে পাবো এখানে ভীষণ গুরুত্বপূর্ণ বেশ কিছু নারীর কথা আমরা জানতে পারবো। কে প্রথম বিএ পাস করলেন, কে প্রথম কলেজ পাস, বিশ্ববিদ্যালয় পাস করলেন, কে প্রথম ডাক্তার হলেন, এই সমস্ত কথাগুলো কিন্তু আমরা এখানে জানতে পারবো। এছাড়াও আমরা দেখবো এই যে ইতিহাসের ধারণা, এই যে ইতিহাস নিয়ে এতক্ষণ আমি চর্চা করছি, ইতিহাস আমরা আলোচনা করি, ইতিহাস লেখা হয়, ঐতিহাসিকরা ইতিহাস লেখেন। ঐতিহাসিকরা তো মন গড়ার ইতিহাস লিখতে পারেন না, তাদের উপাদানের প্রয়োজন ইতিহাস লিখতে গেলে। এই ইতিহাসের ধারণা এমন পরিবর্তন হয়েছে, ইতিহাসের উপাদানও কিন্তু পরিবর্তন হয়েছে। একটা সময় আমরা দেখতাম ইতিহাসের উপাদান হিসেবে শুধুমাত্র প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক উপাদান, কিন্তু এখন দেখো সরকারি নথিপত্র, আমার সরকার অন্য দেশের সরকারের সাথে যে লেনদেন করছে, সেই নথিপত্রও কিন্তু পরবর্তীকালে একটা ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া দেখো আত্মজীবনী বা স্মৃতিকথা, যেমন বিপিন চন্দ্র পাল, রবীন্দ্রনাথ, সরলাদেব চৌধুরানী, তাদের আত্মজীবনী বা স্মৃতিকথাগুলোও কিন্তু তৎকালীন সময়কালের সামাজিক প্রেক্ষাপটটাকে ফুটিয়ে তোলে, অর্থাৎ আমরা জানতে পারি তখনকার সময়কার কথা। অর্থাৎ এটাও কিন্তু ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা বিষয়। চিঠি, গুরুত্বপূর্ণ মানুষেরা একে অপরের সাথে যে চিঠি লেখেন, যেমন আমরা দেখলাম জওহরলাল নেহরু ইন্দিরাকে যে চিঠি লিখেছিলেন, সেটাও কিন্তু ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও যে সাময়িক পত্র বা সংবাদপত্র, অর্থাৎ আমরা যে বিভিন্ন দৈনন্দিন পত্রিকা বা সাময়িক পত্র বা সংবাদপত্রগুলো দেখি, সেগুলো কিন্তু এখনকার পরিস্থিতিটা ফুটিয়ে তুলছে। অর্থাৎ এই সংবাদপত্র বা এই সাময়িক পত্রগুলো কিন্তু পরবর্তীকালে ইতিহাসের উপাদান হিসেবে কাজ করবে, ঠিক পূর্বে সাময়িক পত্র বা সংবাদপত্রগুলো যেভাবে ইতিহাসের উপাদান হিসেবে কাজ করেছিল। এই হচ্ছে ইতিহাসের ধারণা সম্পর্কে একটা সংক্ষিপ্ত তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম। তো একবার আমরা দেখে নিই এখান থেকে কি কি 2 নম্বর 4 নম্বরের প্রশ্ন আসতে পারে। বলে রাখি এই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো রকম 8 নম্বরের প্রশ্ন আসবে না। এমসিকিউ, এসএকিউ এবং এসএকিউ হিসেবে 2 নম্বরের প্রশ্ন এবং 4 মার্কসের প্রশ্ন তোমাদের আসবে। একবার দেখে নিই 2 বা 4 এ কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে। 2 নম্বরের প্রশ্ন হিসেবে তোমরা যেগুলো এই চ্যাপ্টার থেকে করতে পারো সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চা কি, নিম্নবর্গীয় ইতিহাস চর্চা কি, অ্যানাল স্কুল কি, স্মৃতিকথা বা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা যায়, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রিকা বন্ধ করে দেয়। এছাড়াও তোমরা পড়বে সরকারি নথিপত্র বলতে কি বোঝো। এগুলো হচ্ছে কিন্তু 2 নম্বরের প্রশ্ন, হ্যাঁ, যেগুলো বলছি। ফটোগ্রাফ কিভাবে আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে কাজ করেছে। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো, পূর্বেই বললাম যেটা সাবঅল্টার্ন হিস্ট্রি। নতুন সামাজিক ইতিহাস কি। এছাড়াও তোমাদের 2 নম্বরের প্রশ্ন হিসাবে চলচ্চিত্রের সীমাবদ্ধতা কিন্তু ইম্পর্টেন্ট। পরিবেশ ইতিহাস 2 নম্বরে খুব ইম্পর্টেন্ট। 4 নম্বরের প্রশ্ন হিসাবে তোমরা এই চ্যাপ্টার থেকে যেগুলো পড়বে সেটা হচ্ছে নারী ইতিহাসের উপর একটি টিকা লেখা, যেটা পড়াতে গিয়ে আমি তোমাদের প্রথম বলে দিয়েছিলাম। এছাড়াও দেখবে আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলার ইতিহাসের যে গুরুত্ব। এছাড়া আধুনিক ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো।
আধুনিক ইতিহাস চর্চায় আত্মজীবনী বা স্মৃতিকথার গুরুত্ব আলোচনা করো। পরিবেশ ইতিহাসের উপর একটি টিকা লেখো। বিপিন চন্দ্র পাল তার আত্মজীবনী 70 বৎসরে কি ব্যাখ্যা করে গেছেন? এই প্রশ্নগুলো কিন্তু 4 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে দেখে রাখবে। এটাই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে আমি নেক্সট চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। সবশেষে আমি তোমাদের সামনে একটি এমসিকিউ প্রশ্ন রাখবো। এই এমসিকিউ প্রশ্নের সঠিক অ্যান্সারটা যে ছাত্র বা ছাত্রী কমেন্ট করে প্রথম সঠিক উত্তরটা দিতে পারবে, তার জন্য কোম্পানির তরফ থেকে থাকবে একটি হাই পারফরম্যান্স সাজেশন বুক। পোস্ট মাধ্যমে প্রকাশনী সংস্থা তাদের বাড়িতে উপহারটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। চলো, প্রশ্নটি হলো, ভারতবর্ষে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? অপশন এ অমরেশ ত্রিপাঠীকে, অপশন বি রামচন্দ্র গুহকে, অপশন সি সমিত সরকারকে, অপশন ডি রণজিৎ গুহকে। যে ছাত্রছাত্রী যত তাড়াতাড়ি আনসারটা কমেন্টে দিতে পারবে তার জন্য কিন্তু থাকবে একটি আকর্ষণীয় উপহার।